কথা, বাঙালি হিন্দু কি তাহলে ভীতু জাত? বাঙালি হিন্দু তো ভীতুজাত, কোনো সন্দেহ নেই, এর সম্বন্ধে কোনো কিন্তু সন্দেহ নেই। স্বাধীনতা সংগ্রামে তারা ইন্ডিভিজুয়ালি প্রচন্ড, বিনয় বাদল, দীনেশ, যতীন হ্যাঁ, দাস, কিন্তু বাঘা যতীন, তারা মাস্টারদা, ইন্ডিভিজুয়ালি তারা প্রচন্ড সাহস দেখিয়েছিল, নিজের প্রাণের মায়া করেনি, কিন্তু একজোট হয়ে লড়াই করা এই জিনিসটা বাঙালি হিন্দু কখনো করতে পারেনি। কারণ বাঙালি হিন্দুদের এই যে নেতারা ছিলেন, এই যে অনুশীলন সমিতি, যুগান্তর ইত্যাদি এই সমস্ত সংস্থা হয়েছিল, এগুলো তো খুব বড় আকারে বাঙালি হিন্দুদের টানতে পারেনি। আর মুসলমানরা তো একেবারেই এর বাইরে ছিল। মুসলমানরা ইংরেজদের কোনো রকম বিরোধিতা করেনি, যার ফলে ওদের প্রায় পোষ্যপুত্রের মতো ব্যবহার করতো ইংরেজরা। সেটা অন্নদাশঙ্কর রায়ের যুক্তবঙ্গের স্মৃতি বলে একটা বই আছে, তাতে খুব পরিষ্কার করে লেখা আছে যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে ইংরেজরা কীরকম পক্ষপাতিত্ব করত। কারণ মুসলমানরা সবসময় ওদের বশঙ্গত হয়েছিল। তো যে তোমার গোড়ার কথাটায় ফিরে আসি, যে কারণে হিন্দুরা এর বিরোধিতা করতে পারেনি সেটা হলো যে হিন্দুদের ইন্টেলেকচুয়াল কনফিউশন হয়ে গিয়েছিল। 30-এর দশক থেকে হিন্দুদের মাথায় বামপন্থা ঢোকানো হয়েছিল। তুমি গোড়াতে বামপন্থা ঔদার্যের কথা বললে না, বামপন্থা মানে ঔদার্য নয়, বামপন্থা মানে খুব বাজে ধরনের অপরচুনিজম। ওরা যেটা 30-এর দশক থেকে যেটা ঢোকানো হয়েছিল সেটা হচ্ছে যে না, তোমাকে যদি একটা লোক এই মালাউনের বাচ্চা দিলাম তোকে, আল্লাহু আকবর, তাহলে তুমি বলবে না না এগুলো ঠিক নয়, এগুলো তো অর্থনৈতিক লড়াই। মার্কসের কেতাবে লেখা আছে এগুলো সব অর্থনৈতিক লড়াই। এই অর্থনৈতিক লড়াইকে একটা ধার্মিক রূপ দিয়েছে, কিন্তু ওটা খোলস মাত্র। এই অর্থনৈতিক লড়াইটাকে মোকাবিলা করতে হবে এই বলে বাঙালিদের মধ্যে, বাঙালি হিন্দুদের মধ্যে ইন্টেলেকচুয়াল কনফিউশন তৈরি করে দিয়েছিল। তারপরে তার সাথে যোগ হলো গান্ধীবাদ। এই দুটো মিলে বাঙালি হিন্দু এমন একটা বিচিত্র অবস্থার মধ্যে পড়লো যে 50-এর দশক থেকে যখন আমরা একটু বুঝতে আরম্ভ করেছি, তখন থেকে বাঙালি হিন্দুর মাথায় ঢুকে গেল যে কোনো মুসলমান কোনো অন্যায় করতে পারে না। হিন্দু অন্যায় করতে পারে, মুসলমান কেন অন্যায় করতে পারে না এ প্রশ্নটা কেউ তুলল না। কোনো মুসলমান কোনো অন্যায় করতে পারে, মুসলিম ক্যান ডু নো রং। তারপরে 50-এর দশকে, 60-এর দশকে নেহরুর প্রভাবে আমরা আগাগোড়া দেখে এসছি যে বাঙালি চেতনা এই চিন্তায় আচ্ছন্ন হয়ে রয়েছে এবং কিছু বলাই বারণ, বললে পরেই সাম্প্রদায়িক বলা হবে, এই হচ্ছে পরিস্থিতি। এর ফলে এরকম অবস্থা হয়েছে। তারপরে 70-এর দশকে অনুপ্রবেশ আরম্ভ হয়েছে, কেউ কিচ্ছু বলেনি। অনুপ্রবেশ হয়ে হয়ে এক একটা জায়গার মানে লোকসংখ্যার চিত্রই বদলে গেল। মানে আপনি বলছেন জনবিন্যাসী রাজ্যের বদলে গেছে, জনবিন্যাস বদলে গেল। দেশ ভাগ হয়ে, পশ্চিম বাংলা যে ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল? ধর্মের ভিত্তিতে তো ভাগ হয়েছিল, চেহারার ভিত্তিতে তো ভাগ হয়নি। কে ফর্সা কে কালো তার ভিত্তিতে তো ভাগ হয়নি, ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। অতএব ধরে নেওয়া যেতে পারে যে পশ্চিমবাংলার প্রতিটি অংশই হিন্দু প্রধান ছিল। কিন্তু আজকে তুমি যদি বসিরহাটে যাও, আজকে তুমি যদি রায়গঞ্জ, ইসলামপুর ওই অঞ্চলে যাও, তাহলে তোমার কখনো মনে হবে যে তুমি ভারতে আছো, তোমার মনে হবে তুমি বাংলাদেশে আছো। তুমি যদি আজকে অত দূর যাবার দরকার নেই, এখান থেকে গার্ডেন নিচে যাও, তাহলে তোমার কি মনে হবে? সেখানে আমাদের মেয়র সাহেব, মহানাগরিক, তিনি গিয়ে ঘোষণা করে দিলেন এটা তো মিনি পাকিস্তান, মিয়ারা আনন্দ করো, এ তো মিনি পাকিস্তান, সবাই টুপি দিয়ে এসছো, কি আনন্দ, এ তো মিনি পাকিস্তান। তারপর আরও বললেন যে ইসলামে যারা জন্মেছে তারা হচ্ছে, তারা জন্মায়নি, তারা হচ্ছে দুর্ভাগা। তার মধ্যে ওর বস মমতা ব্যানার্জিও আছেন, ইসলামে জন্মায়নি। এই পরিস্থিতি যখন একটা জাতির মধ্যে হয় এবং তারা যখন কোনো রকমের প্রতিবাদ করে না, তখন বুঝতে হবে সে জাতি বা সেই জনগোষ্ঠী একটা সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের এই অবস্থা।